পাতাল রেলের জন্য পরিষেবা লাইনের কাজের সীমাহীন ভোগান্তি। স্টেশন নির্মাণের আগে বিকল্প রাস্তার আশ্বাস। কষ্টের শেষ নাই, শরীরের মানুষ সব পানি হয়ে যাচ্ছে। এরকমই লাগতো 40-45 মিনিটের মধ্যে, এখন 1-2 ঘন্টার মতো লাগে। এই কাজটা আমরা জানুয়ারি পর্যন্ত টার্গেট ছিল, হয়তো সপ্তাহ অনেক বেশি বা 10-15 দিন বেশি লাগতে পারে। বিএসএফ এর সহিংস আচরণে অস্থির সীমান্ত, অভিযোগ স্থানীয়দের। চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চায় শিক্ষার্থীরা। রাজনৈতিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান। ছাত্রছাত্রীরা তাদের নিজেদের সুবিধা অসুবিধা ছাত্র সংসদের মাধ্যমে উপস্থাপন করতে পারবে। খুব দ্রুততার সাথে যেন হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে, সরকারের নির্দেশনা যদি কিছু থাকে তার ভিত্তিতে আমাদের এখানে সিদ্ধান্ত গৃহীত হবে। ট্রাম্পের শপথ ঘিরে সরগরম বিশ্ব রাজনীতি। অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদি, থাকবেন না চীনের প্রেসিডেন্ট। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তানজিম শাফিন। ঢাকার প্রথম পাতাল রেলের স্টেশন নির্মাণের আগে পরিষেবা লাইন প্রতিস্থাপন করতে গিয়ে প্রগতি সরণির নদ্দা বসুন্ধরা গেট কুড়িল এলাকায় চলাচল করে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। প্রকল্প পরিচালক বলছেন, শিগগিরই ভোগান্তি শেষ করে স্টেশন নির্মাণের সময় বিকল্প রাস্তার ব্যবস্থা করা হবে। 2026 সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও যাত্রী সেবা দেয়া যাবে 2030 সাল নাগাদ। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ঘনবসতি শহরের জন্য বেশি কার্যকর হতে পারে মনোরেলের মতো হালকা গণপরিবহনগুলো। বিস্তারিত জানাবেন গালিব ইবনে রিয়াজ। প্রগতি সরণির এই যানজট পুরনো, তবে সম্প্রতি তা রূপ নিয়েছে অসহনীয় দুর্ভোগে, যার অন্যতম কারণ দেশের প্রথম পাতাল রেল এমআরটি লাইন 1। স্টেশন নির্মাণের জন্য পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ চলছে রাস্তার দুপাশ দিয়ে। পূর্বাচল আর এয়ারপোর্ট এই দুদিক থেকে আসা পাতাল আর এলিভেটেড অংশ যেখানে মিলিত হবে, সেই ট্রানজেকশন পয়েন্ট হয়ে নদ্দা নতুন বাজার অংশের স্টেশন পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ এখনও চলমান। আর এ কারণেই বসুন্ধরা গেটের দুই প্রান্ত কুড়িল আর নদ্দার দিক থেকে আসা যানবাহনগুলোর জট লেগেই থাকে। প্রতিদিনই আমাদের এই জ্যাম, কষ্টের শেষ নাই, শরীরের মানুষ সব পানি হয়ে যাচ্ছে। অন্য সময় আসলে এরকমই লাগতো 40-45 মিনিটের মধ্যে, এখন 1-2 ঘন্টার মতো লাগে। এমআরটি লাইন 1-এর প্রকল্প পরিচালক বলছেন, CP5 প্যাকেজের পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ চলতি মাসেই শেষ হবে। কিন্তু ভোগান্তি কি শেষ হবে? কারণ ওপেন কাট পদ্ধতিতে স্টেশন নির্মাণ শুরু হলে সাময়িকভাবে বন্ধ হতে পারে সড়ক। নতুন বাজার থেকে নর্দা হয়ে যেটা ট্রানজিশন পয়েন্ট, মানে জোয়ার সারা পর্যন্ত, এই কাজটা আমরা জানুয়ারি পর্যন্ত টার্গেট ছিল, হয়তো সপ্তাহ অনেক বেশি বা 10-15 দিন বেশি লাগতে পারে আর কি, লাগে। এয়ারপোর্ট থেকে নদ্দা পর্যন্ত এমআরটি লাইন 1-এর মাটির নিচে পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ শেষ হলেই শুরু হবে নতুন বাজার, বাড্ডা, রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত যে কটি স্টেশন রয়েছে তার মাটির নিচে পরিষেবা লাইনের প্রতিস্থাপনের কাজ। একই সাথে যখন ওপেন কাট পদ্ধতিতে এই স্টেশনগুলোর কাজ শুরু হবে, তখন প্রগতি সরণি দিয়ে চলাচলকারী মানুষের জনদুর্ভোগের মাত্রা যে আরও বহুগুণে বেড়ে যাবে তা বলাই যায়। প্রগতি সরণি রোডটা কিন্তু অত্যন্ত সংকীর্ণ এই অর্থে, যদিও 6 লেনের, কিন্তু তার আশেপাশে ভূমি ব্যবহারের ঘনত্ব যেই পরিমাণে, ডেফিনেটলি এখানে অনেক যানজট হবে। এমআরটি লাইন 1-এর প্রায় 20 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রুটে থাকবে 12টি স্টেশন, আর প্রায় 11.5 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড পূর্বাচল রুটে একটি ভূগর্ভস্থ সহ থাকবে 9টি স্টেশন। টানেল বোরিং মেশিন বা টিবিএম এর মাধ্যমে মাটির 10 থেকে 12 মিটার নিচে চলবে খনন কাজ। তবে গুরুত্বপূর্ণ, এই টিবিএম এখনও কেনা হয়নি।
তাই প্রকল্প পরিচালকের কাছে প্রশ্ন ছিল কতদূর এগোলো সেই প্রক্রিয়া, আর যাত্রী সেবাই বা শুরু হতে পারে কবে থেকে। বর্তমানে নেগোসিয়েশন চলমান অবস্থা আছে, হয়তো আগামী সপ্তাহের মধ্যেই আমরা এটার সিদ্ধান্ত হয়ে যাবে। তো এখানে সময় মোটামুটি ডিজাইন আর ম্যানুফ্যাকচার 1 বছর সময় লাগার কথা। সত্য কথা বলতে কি, আন্ডারগ্রাউন্ড প্যাকেজগুলির মেয়াদ 5 ইয়ার্স, সেই হিসাব করেন আছে আজকের জানুয়ারি 2025, এর সাথে 60 মাস যোগ করেন। স্বয়ংক্রিয় মেট্রো রেলের পরিচালনা কিংবা রক্ষণাবেক্ষণের জন্য অগ্রগতির আওতায় ছিল ডিপো তৈরির কাজ। প্রায় 90 একর জায়গায় উঁচু নিচু অংশ বালি দিয়ে ভরাট করে কাজের অগ্রগতি প্রায় 90%। এখন বালুর স্তর শক্ত করার সাথে চলছে রোলার আর গ্রেডার দিয়ে সমান করার কাজ। চেষ্টা করে যাচ্ছে আমাদের পক্ষ থেকে আগামী আগস্টের আগেই যাতে CP02 কন্ট্রাক্ট প্যাকেজের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়, সেই চেষ্টাটা আমাদের পক্ষ থেকে থাকবে। প্রায় শখানেক ড্রাম ট্রাক, এক্সকেভেটর, রোলার আর গ্রেডার দিয়ে প্রায় 650 দিনের কর্মযজ্ঞ শেষে পিতলগঞ্জের MRT লাইন 1-এর এই ডিপোর সামগ্রিক অগ্রগতি দৃশ্যমান। প্রকল্প সংশ্লিষ্টরা বলছে আগস্টে সময়সীমা বেঁধে দেওয়া থাকলেও CP1 প্যাকেজের কাজ তার আগেই শেষ হওয়ার সম্ভাবনা জেগেছে, আর তারপরেই শুরু হবে এই ডিপোর সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নের কাজ। পিতলগঞ্জের MRT লাইন 1 ডিপো থেকে গালিব ইবনে রিয়াজ, এখন ঢাকা। বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতি আর BSF এর সহিংস আচরণে অস্থির হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন সীমান্তের চোরাচালান বন্ধে নিতে হবে কঠোর পদক্ষেপ। এছাড়া অস্থিরতা বন্ধে গ্রামবাসীকে সচেতন করার তাগিদ তাদের। রায়হানুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী উপজেলা শিবগঞ্জ। ভারতের সাথে এই উপজেলার 85 কিলোমিটারের সীমানায় কাঁটাতারের বেড়া রয়েছে প্রায় 77 কিলোমিটার। শুধু শিবগঞ্জের কিরণগঞ্জ ও চৌকা বিওপির মাঝে 1200 গজ এলাকায় কাঁটাতারের বেড়া নেই, যদিও সীমান্ত আইন ভেঙে সেখানে বেড়া দিতে চায় ভারত। গেল 8 জানুয়ারি বিজিবির প্রতিরোধে এ কাজে ব্যর্থ হয় ভারতের সীমান্ত বাহিনী। স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এমন পরিস্থিতি। নিয়ম রক্ষা না করেই সীমান্তে মাটি ফেলে উঁচু মাটির প্রাচীর করেছে BSF, যেখানে কাঁটাতারের বেড়া দিতে চায় তারা, যা বাংলাদেশি কৃষকদের জন্য ঝুঁকিপূর্ণ। 50 গাছ কোন জায়গায় 20 গাছ ছেড়ে ছেড়ে মনে করে এই হাসিনার আমলে মনে করে মাটি তুলে লে যে এখন এই আমলে এখন বেড়া দিবার যুদ্ধ ধরে। আমাদের এখানে একটা কৃষক যাবে, আমার কৃষককে একটা গলি করে দিলে মেরে দিল, দিলে চলে গেল তার বেড়ার গোড়ায়, আমরা তো এটা হইতে দেব না। এই আগ্রাসী মনোভাব ইন্ডিয়ার, এটা তাদের অন্তর্নিহিত একটা বিষয়। বর্তমানে জনগণ নিয়ে বিজেপি এবং জনপ্রতিনিধি একসঙ্গে যদি জনগণের মাঝে বারবার মিটিংয়ে সভা সমিতি করে মানুষকে সচেতন করে, তাহলে এই পরিস্থিতি হয়তো বা সৃষ্টি হবে না। বিজিবি অধিনায়ক বলছে সীমান্তে চলাচলে সচেতনতা বাড়াতে মাইকিং ও সমাবেশে সকলকে সচেতন করা হচ্ছে। তবে অস্থিরতা রুখতে সম্মিলিতভাবে শৃঙ্খলার পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। ফসলের ক্ষতি কেউ না করে, কারণ হচ্ছে একটা বছরে একটা সিজনের ফসল, এটা যদি উৎসুক জনতা এই এলাকা ফসলের ক্ষতি হয় কৃষকের, তো সেই জন্য স্থানীয় মেম্বার ছিলেন, চেয়ারম্যানরা ছিলেন, তারাও জনগণের সাথে একসাথে মিলে কাজ করবে। সবাই যদি আমরা একসাথে কাজ করি তাহলে এই সীমান্তের পরিবেশ এবং পরিস্থিতি স্বাভাবিক থাকবে, এবং এই স্বাভাবিক পরিস্থিতিটা আমরা সামনে আরও কন্টিনিউ করতে চাই। চলতি মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় 2 বিওপিতে ভারতীয় সীমান্ত বাহিনীর সাথে মুখোমুখি হয় গ্রামবাসীরা। দাঁড়িয়ে আছি সীমান্তবর্তী একটি গ্রামে, যেখান থেকে 150 গজ দূরে ভারতীয় সীমানার কাঁটাতারের বেড়া, আর মাঝের যে অংশ তা কৃষকের ফসলি জমি। তাই নানা কাজে কৃষক এবং গ্রামবাসীদের যেতে হচ্ছে সেখানে। তাই সকল মহলের বক্তব্য, গ্রামবাসী এবং কৃষকের আন্তর্জাতিক সীমানা সম্পর্কে সচেতন হওয়া অনেক বেশি জরুরি। তাহলেই কমানো যাবে সীমান্তর এমন নানা ধরনের সংঘাত আর অস্থিরতা। রাকিবুল হাসান, এখন চাঁপাইনবাবগঞ্জ।
দেশের বর্তমান প্রেক্ষাপটে ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাদের মতে নির্বাচনের জন্য এখনই উপযুক্ত সময়। নির্বাচনের আয়োজন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে উপাচার্য বলছেন, দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর এ সংক্রান্ত কার্যক্রম ও সরকারের নির্দেশনা অনুসারে নেওয়া হবে নির্বাচনের সিদ্ধান্ত। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে আলোচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন প্রতিষ্ঠার পর থেকে ছাত্র সংসদ গঠিত না হলেও দাবি উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের। শিক্ষার্থীরা বলছেন, গণতন্ত্র চর্চা, নেতৃত্ব তৈরি ও দাবি দেওয়া আদায়ে সংসদ নির্বাচনের এখনই সময়। ছাত্রছাত্রীরা তাদের নিজেদের সুবিধা অসুবিধা কি করা উচিত না করা উচিত এই কথাগুলো তারা ছাত্র সংসদের মাধ্যমে উপস্থাপন করতে পারবে। ছাত্র সংসদ নির্বাচনটা হয় বা ছাত্র সংসদ আসে, সেক্ষেত্রে এই অধিকারগুলো নিয়ে কথা বলার মতো একজন স্পেসিফিক একজন পার্সন থাকে। খুব দ্রুততার সাথে যেন হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা দ্রুতই এটা ব্যবস্থা করে দেয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ওই সিদ্ধান্ত প্রত্যাহার ও রাজনৈতিক কার্যক্রম চালুর দাবি ছাত্র নেতৃবৃন্দের। ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন এবং ছাত্র সংসদ নির্বাচন হওয়ার আগে অনতিবিলম্বে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি ওপেন করতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। এখানে যে রাজনীতির চর্চাটা করে এটার মাধ্যমে সে পরবর্তীতে দেখা যায় দেশের রাজনীতিতে বড় সেক্টরে সে তার কন্ট্রিবিউশন রাখতে পারে। অতএব এই জায়গা থেকে আমরা ছাত্র শিবির প্রত্যাশা করি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনটা চালু করা হোক। শিক্ষার্থীদের নানা প্রয়োজনে কাজ করে ছাত্র সংসদ। নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নানা সংকট ও সমস্যায় সমাধানের চেষ্টা করা হয়। এতে নেতৃত্বের বিকাশ ঘটে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতেও ছাত্র সংসদের গুরুত্ব রয়েছে অপরিসীম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠনগুলো আরও আগে থেকেই ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে দাবি জানিয়ে আসছে। দাবি আদায়ে ঐক্যবদ্ধ সকল ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর অনেকবার জানানো হয়েছে এবং আমরা চাই দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্র সংশোধন করে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান করছি। নির্বাচনের মধ্য দিয়ে যদি তাদের কথা বলার মতো একটা মুখ তারা তৈরি করতে পারে, তাদের মধ্য থেকে যদি যোগ্য নেতৃত্ব তারা নির্বাচন করতে পারে, তাহলে এই সমস্ত হজবরলা যে কন্ডিশনটা তৈরি হয়েছে আমার মনে হয় যে দ্রুততম সময়ের মধ্যে এগুলোর সমাধান হয়ে যাবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, চাইলে এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন সংসদ নির্বাচনের প্রস্তুতি বা আয়োজন করতে পারে। দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ব্যর্থ হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে ক্রিয়াশীল সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে আমরা প্রয়োজনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সরকারের নির্দেশনা অনুসারে নেওয়া হবে ছাত্র সংসদ নির্বাচনের সিদ্ধান্ত। ছাত্রদের দাবির প্রেক্ষিতেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে, কিন্তু এ ব্যাপারে যদি ছাত্ররা তাদের ধারণা থেকে সরে আসতে চায় সেটাও ছাত্রদের মাধ্যমে আসতে হবে এবং এ ব্যাপারেও আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারবো। ভিন্ন ধরনের ব্যত্যয় করে আমরা কিছু করব না, আবার একই রকমভাবে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে, সরকারের নির্দেশনা যদি কিছু থাকে তার ভিত্তিতে আমাদের এখানে সিদ্ধান্ত গৃহীত হবে। বরিশালে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয় 2012 সালের 24 জানুয়ারি। প্রতিষ্ঠার 13 বছরেও এখানে গঠিত হয়নি ছাত্র সংসদ। বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা 9,500। 6টি অনুষদে বিভাগ আছে 25টি। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। বিশ্বের আলোচিত এই নেতা দ্বিতীয়বার হোয়াইট হাউসের চাবি বুঝে পাওয়ায় উচ্ছ্বসিত সমর্থকরা। যদিও এর বিরুদ্ধে বিক্ষোভও করেছেন বহু ট্রাম্প বিরোধী। এই অবস্থায় ওয়াশিংটনের শপথ আয়োজন ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সবকিছু ছাপিয়ে বাংলাদেশের অভিবাসীদের প্রত্যাশা, ট্রাম্পের আমলে স্থিতিশীলতা ফিরবে যুক্তরাষ্ট্রের বাজার ব্যবস্থায়। যুদ্ধ আর সংঘাত থেকে বেরিয়ে শান্ত হবে বিশ্ব। যুক্তরাষ্ট্র থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাঙালিপাড়ার বাসিন্দা সাদিকুর রহমান। প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে বিভিন্ন নিত্যপণ্যের দাম কিভাবে তরতর করে বেড়েছে তার চাক্ষুষ সাক্ষী তিনি।
যার কারণে পরিবার নিয়ে জীবনযুদ্ধের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। এ অবস্থায় তার অভিযোগ, বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধসহ নানা ইস্যুতে ডেমোক্র্যাট নেতা যে পরিমাণ মাথা ঘামিয়েছেন সে তুলনায় দেশের মানুষের জন্য তার ভাবনা ছিল খুবই সামান্য। আয়ের সাথে ব্যয় তো একটু এখন বাড়তি বর্তমানে। উনি আসার পর দেখা যাক, আমি আশা করবো যে উনি মানুষের ইনকামের দিকে দেখবে, সেই অনুসারে জিনিসপত্রের দাম নাগালের মধ্যে রাখার চেষ্টা করবে। সাদেকুর রহমান ছাড়াও এমন কঠিন বাস্তবতার কবলে পড়তে হয় বহু বাংলাদেশি অভিবাসীকে। প্রত্যেকেই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে মরিয়া। তবে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের অধিপতি হতে যাওয়া রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে ভরসা করা যায় কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার বেলা 12টায় শপথের আগে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বিপক্ষে সমাবেশ ও বিক্ষোভ হয়। ইতোমধ্যেই ট্রাম্প ভক্তরা অবস্থান করছেন ওয়াশিংটন ডিসিতে। পুরো অঞ্চলে প্রায় 90% হোটেলই বুকড। ট্রাম্পের প্রত্যাবর্তনের অভিযোগ ঘিরে মানুষের ভিড় বাড়ায় হোটেল কক্ষগুলোর দামও চড়া। নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প 2 বার হামলার কবলে পড়ায় শপথ গ্রহণ আয়োজন ঘিরে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এর অংশ হিসাবে 48 কিলোমিটার এলাকায় থাকছে 7 ফুট উঁচু নিরাপত্তা প্রাচীর। চেকপয়েন্ট ও তার আশপাশে থাকছেন 25,000 বিশেষ কর্মী। পাশাপাশি মোতায়েন থাকছে প্রায় 8,000 ন্যাশনাল গার্ড সদস্য। এছাড়াও নিরাপত্তা রক্ষার বিশেষ দায়িত্বে আছেন 4,000 পুলিশ কর্মকর্তা। মার্কিন নীতি অনুযায়ী প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে থাকেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ক্যাপিটাল ভবনে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জন রবার্টস। এর আগে ট্রাম্প যখন প্রথম দফায় শপথ নেন তখনও শপথ বাক্য পাঠ করান তিনি। তীব্র শীতে এবার অনুষ্ঠান ক্যাপিটাল ভবনের ভেতরে করায় কমানো হয়েছে আমন্ত্রিত অতিথি সংখ্যা। দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে ইতিমধ্যে জানা গেছে। জানিয়ে শঙ্কা রয়েছে যে অভিবাসীদের জন্য এদেশে থাকা কষ্টসাধ্য হয়ে পড়ে কিনা, বিশেষ করে যাদের কাগজপত্র ঠিক নেই। বাংলাদেশি কমিউনিটিতেও এ নিয়ে একটা চাপা উদ্বেগ রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সৈয়দ ইফতেখার এখন। আবাসন ব্যবসায়ী থেকে রিয়েলিটি শো তারকা, তারপর রাজনীতিতে শূন্য অভিজ্ঞতা নিয়ে বাঘা নেতাদের হারিয়ে হলেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান। দ্বিতীয়বারও হোয়াইট হাউসে ফিরছেন বহু বিতর্ক সঙ্গে নিয়ে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস সফরের সঙ্গে মিল নেই তার পূর্বসূরি কারো। বিস্তারিত থাকছে নুজহাত কামালের প্রতিবেদনে। 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপ্রধান হিসেবে যাত্রা শুরু করবেন দ্বিতীয় মেয়াদে এবং এর মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাড়া জাগানো রাজনৈতিক প্রত্যাবর্তন দেখবে সারা বিশ্ব। সেই 19বিংশ শতাব্দীতে গ্রোভার ক্লিভল্যান্ডের পর 130 বছরে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট। টানা দ্বিতীয় মেয়াদে না জিতলেও পরবর্তী নির্বাচনে জয়ী হয়েছেন যিনি। তবে এ পথ সহজ ছিল না মোটেই। আবাসন ব্যবসায়ী থেকে টিভি রিয়েলিটি শোর তারকা, ব্যবসায়ী হিসেবে জটিল মারপ্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়েই কিনা রাজনীতিতে শূন্য অভিজ্ঞতা সত্ত্বেও বাঘা বাঘা নেতাদের হারিয়ে হলেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান। 2017 থেকে 2021 সাল পর্যন্ত প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালীন 4টি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছিলেন ট্রাম্প। সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল বলে দাবি করে শত্রুদের ছুড়ে দিয়েছিলেন প্রতিশোধের হুমকি। জাতি ও ধর্মবিদ্বেষী মন্তব্য আর পদক্ষেপ তো ছিলই, রাজনৈতিক মতবিরোধীদের যুক্তরাষ্ট্রের ভেতরের শত্রু আখ্যা দিয়ে এবং দেশে সেনা মোতায়েনের হুঁশিয়ারি দিয়ে জনমনে বারবার ছড়িয়েছেন আতঙ্ক। ক্ষমতাসীন অবস্থায় 2020-এর নির্বাচনে পরাজয় মানতে পারেননি, কিছুতেই চাননি বিদায় নিতেও। তাই তো প্রমাণ ছাড়া নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। ক্ষমতা ছাড়ার আগে দেয়া ভাষণে নজিরবিহীন ও রক্তক্ষয়ী দাঙ্গা উস্কে দেন ক্যাপিটল হিলে মার্কিন পার্লামেন্টের অধিবেশন চলার মধ্যেই। 2021 সালের 6 জানুয়ারির ওই ঘটনায় পরের সপ্তাহেই পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হন ট্রাম্প। ক্ষমতায় থাকাকালীনই মোট 2বার অভিশংসিত হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
পর্ন তারকাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করিয়ে 2016 নির্বাচন অবৈধভাবে প্রভাবিত করার মামলায় 34টি অভিযোগের সবগুলো প্রমাণিত হওয়ায় গেল মে মাসে দোষী সাব্যস্ত হন তিনি। যুক্তরাষ্ট্রে কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের এমন ইতিহাসও প্রথম, যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ বরাবর প্রত্যাখ্যান করেছেন তিনি। এমনই কাঁটা সংকুল পথ পেরিয়ে দ্বিতীয়বারও হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প, কিন্তু বহু বিতর্ক সঙ্গে নিয়ে। 2024 নির্বাচনেও পরাজিত হলে সে ফল মানবেন না বলে সাফ জানিয়েছিলেন আগেই। জানিয়েছিলেন উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক সহিংসতার শঙ্কাও। তিনি ও তার দল রিপাবলিকান পার্টির নেতারা সম্ভাব্য পরাজয় মোকাবিলা করার পথও এঁকে রেখেছিলেন। আবার নির্বাচনে জিতলে ক্যাপিটল হিলে দাঙ্গার মামলায় আটক সমর্থকদের মুক্তি দেওয়ার আশ্বাস আর বিরোধী ডেমোক্র্যাট শিবিরের সমর্থক নির্বাচনী কর্মকর্তা, অর্থদাতা টেক জায়ান্ট গুগলকেও বিচারের মুখোমুখি করবে বলেন হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। এবার ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের সংবিধানে এক ব্যক্তির সর্বোচ্চ দুবার প্রেসিডেন্ট হবার বিধান পরিবর্তনের সম্ভাবনা নিয়ে ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করেও খবরের শিরোনাম হয়েছেন বারবার। এবার হারলে আর নির্বাচনে দাঁড়াবেন না বলে জানিয়েছিলেন, কিন্তু বিরোধী পক্ষকে ভোটের মাঠে উড়িয়ে দিয়েই ক্ষমতায় ফিরছেন ট্রাম্প। গত 5 নভেম্বরের নির্বাচনে ট্রাম্প ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রবীণতম প্রেসিডেন্ট প্রার্থী। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে বয়সে মাত্র 3.5 বছরের ছোট 78 বছর বয়সী ট্রাম্প হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারের সময় দুইবার হত্যা চেষ্টার শিকার হয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। প্রথমবার জুলাইয়ে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এক জনসভায় তার কান ছিদ্র করে বেরিয়ে যায় গুলি। এরপর সেপ্টেম্বরে ফ্লোরিডায় ট্রাম্পেরই একটি গলফ কোর্স থেকে অনুপ্রবেশকারী এক আততায়ীকে অস্ত্রসহ আটক করে নিরাপত্তা কর্মীরা। নিজের ব্যবসায় হোক কিংবা দেশের রাজনীতিতে চুক্তি প্রণয়নে বেশ মুনসিয়ানা রয়েছে ট্রাম্পের, কিন্তু সামগ্রিকভাবে বেশ অস্থির আর খ্যাপাটে হিসেবে তার ভাবমূর্তি বিশ্বজুড়ে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকে তাকে ক্ষমতা হস্তান্তর করবেন বিদায়ী ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন। 4 বছর আগে যে সৌজন্য তার প্রতি দেখানোর প্রয়োজন বোধ করেননি ট্রাম্প। নুজহাত কামাল, এখন বিশ্ব। গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে প্রথম দিন 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার পর শর্ত হিসেবে 90 ফিলিস্তিনি বন্দীকে কারাগার থেকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। সোমবার ভোররাতে ইসরায়েলের হাত থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বরণ করে নিতে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার রাস্তায় ভিড় জমায় স্বজনসহ হাজার হাজার মানুষ। এর আগে উত্তর ইসরায়েলের সামরিক কারাগার থেকে রেড ক্রসের মাধ্যমে তাদের একটি বাসে করে পাঠানো হয়। হামাসের মতে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়াদের মধ্যে পশ্চিম তীর এবং জেরুজালেমদের 69 নারী এবং 21 কিশোর রয়েছে। ইসরায়েল হামাসের মধ্যে 15 মাসের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধবিরতির প্রথম ধাপটি রোববার 3 ঘন্টা দেরিতে কার্যকর হয়। ততক্ষণে আগ্রাসন চালিয়ে 19 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আগুনে পুড়ে ছাই মিরপুর 6-এর প্রশিকা শাখার বাটা শোরুম। রাত 12টার দিকে লাগা আগুনে 1.5 ঘন্টার বেশি সময় পরে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। ফায়ার সার্ভিস বলছে আগুনের সূত্রপাত জানা যায়নি, তদন্ত শেষে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। রোববার মধ্যরাত মিরপুর 6 নম্বরের বাটা শোরুমে আগুন লাগে। দোতলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় রাত 12টার কিছু আগে শোরুমের ভেতর থেকে ধোঁয়া দেখতে পান তারা। শোরুমের যে বাটার যে ব্যানারটা, তো ওই ব্যানার থেকে হালকা ধোঁয়া বেরোতে ছিল। তো ওই অবস্থায় আমরা ওইখানে দাঁড়াইয়া কিছু লোক ছিলাম, তো সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন করা হয়, 999-এ ফোন দেওয়া হয়। এইখান থেকে আমার মনে হয় এর আগে তো কারেন্টের থেকে শর্ট লাগছিল, আর সেটার থেকে হইতে পারে, আমি তো সরি জানি না। শোরুম কর্তৃপক্ষ বলছে শোরুমটিতে 2.5 কোটি টাকার মতো মালামাল ছিল, যার পুরোটাই পুড়ে শেষ। যদিও এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে বাড়ির মালিক শঙ্কা প্রকাশ করে বলেন, ভবন নিয়ে ঝামেলা চলছে, আগুন লাগানো হয়েছে কিনা সেটি খতিয়ে দেখার বিষয়। আমার এখানে 2.5 কোটি বা তার বেশি প্রোডাক্ট আছে, ফার্নিচার আছে, এখন তো সবই শেষ। এটা এখন আমি বলতে পারি না, আমি এই সামনে ফায়ার সার্ভিসে কাজ দেখতেছি, তারা কাজ করতেছে, কাজ শেষ হোক তারাই বলবে।
এখন বুঝতে পারতেছেন এটা কিভাবে লাগছে। কেউ লাগাইছে, কারণ আমাদের একটু ঝামেলা আছে, কেউ লাগাইছে না এটা এমনিই লাগছে বুঝতে পারতেছি না। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে 6টি ইউনিটের 1.5 ঘন্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ভেতরে সরু রাস্তা ও রাবার জাতীয় পদার্থের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। একটা 35 মিনিটের ভিতরেই আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, কিন্তু যেহেতু এখানে অনেক জুতা বেশি এবং জুতার গুদাম ভিতরে ছিল এবং গুদামটা অনেক ভিতরে, যে এটা ভিতরে যাওয়া খুবই সরু রাস্তা ছিল, যার কারণে আগুনটা আমাদের নিভাতে একটু বেগ পেতে হচ্ছিল আর প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হচ্ছিল। যেহেতু জুতার কারণে রাবার জাতীয় পদার্থ থেকে প্রচণ্ড প্রকারে ধোঁয়া সৃষ্টি হয়, যার কারণে আমরা ব্রিদিং অ্যাপারেটসের মাধ্যমে আগুনটা নির্বাপন করছি। আগুনের সূত্রপাত এখনও আমরা বলতে পারবো না, হয়তো বা বৈদ্যুতিক গোলযোগ কারণে হইতে পারে আগুনটা, যেহেতু এখানে বিদ্যুৎ চালু অবস্থায় ছিল এবং আমাদের বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়েছে পরবর্তীতে। এর আগেও এই শোরুমটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মিয়া আমিরুল, এখন, ঢাকা। সংস্কারের জন্য বন্ধ রয়েছে মোংলার অন্যতম নৌযান চলাচলের ব্যস্ততম কেন্দ্র মামারহাট। এতে বিকল্প ঘাট ব্যবহার করতে যাচ্ছে যাত্রীরা, বেড়েছে দুর্ভোগ। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মাসুম বিল্লাহ। মাসুম, ঘাট সংস্কার হতে কতদিন সময় লাগতে পারে? এ নিয়ে ঘাট কর্তৃপক্ষ কি বলছে? আগের লাইভে আমরা যত জানাচ্ছিলাম আপনাদের যে মামারঘাট অফ থাকার কারণে কিন্তু যে বিকল্প ঘাট ব্যবস্থা করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ, সেই ফেরিঘাট থেকে কিন্তু যাত্রী পারাপার করছে, কিন্তু এই যাত্রী পারাপার করার কারণে কিন্তু যাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এখানে যারা যাত্রী পারাপার করে ট্রলার চালায় যারা, তাদের সাথে কথা বলেছিলাম, তারা যতটুকু জানিয়েছে যে ফেরিঘাটে যখন ফেরি আসে তখন যাত্রীবাহী ট্রলার আসলে একটা সংঘর্ষের সম্ভাবনা থাকে। যদি এরকম কোনো সংঘর্ষ ঘটে তাহলে কিন্তু বেশ হতাহতর সম্ভাবনা থাকতে পারে। এই জন্য তারা যেটা বলছে যে তাদেরকে একটি ফাঁকা স্থান যদি নির্ধারণ করে দেওয়া হয়, যেখান থেকে যাত্রী সাময়িক এখন যে সমস্যাটা হচ্ছে সেখান থেকে তারা যাত্রী পারাপার করতে পারে। অপরদিকে যদি আপনাকে বলি, এই যে আমার পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটির উপর কিন্তু খুব শীঘ্রই হয়তো বা সেতুর প্রকল্প কাজ শুরু হবে এবং এখানে সেতু প্রকল্পটা হওয়া কিন্তু আসলে এখানকার যে মোংলার মানুষ আছে তাদের কিন্তু সময়ের দাবি মাত্র। এখানে এটা হওয়ার জরুরি, কারণ এখান থেকে যে ফেরিটি চলে, এই ফেরিটি কিন্তু যখন নদীতে ভাটা থাকে তখন কিন্তু ফেরিটিও বন্ধ থাকে। তো তখন কিন্তু যেখানে মুমূর্ষু রোগী বলেন, সাধারণ যাত্রী বলেন, তাদের কিন্তু যাতায়াতের জন্য কিন্তু খুবই অসুবিধা হয়। বিশেষ করে যারা মুমূর্ষু রোগী আছে, অ্যাম্বুলেন্স পার করতে পারে না, তখন কিন্তু ট্রলারে করেই কিন্তু এসব রোগী পারাপার করতে হয়। তো এইখানে যদি এই মামার ঘাটটি দ্রুত সংস্কার করা হয় এবং ঘাটটি যদি আবার চালু করে দেওয়া হয়, তাহলে কিন্তু যাত্রী যারা আছে এবং কর্মজীবী, এখান থেকে কিন্তু প্রতিদিন সকালবেলা এবং বিকালবেলা কিন্তু বেশিরভাগই কিন্তু কর্মজীবী লোকজনই পারাপার করে। প্রতিদিন হাজার হাজার লোকের কিন্তু পারাপার এই ঘাট দিয়ে। যেহেতু নদীর ওপারে মোংলা বন্দর এবং বন্দর কেন্দ্রিক যে কলকারখানা ফ্যাক্টরি গড়ে উঠেছে, তার বেশিরভাগ যারা কর্মজীবী আছে তারা কিন্তু নদীর এপারটাই বসবাস করে এবং এখান থেকে প্রতিদিনই কিন্তু তাদের পারাপার করতে হয়। তো মামার ঘাট বন্ধ থাকার কারণে বিকল্প ঘাট থেকে তারা যাতায়াত করলেও কিন্তু এই সমস্যা কিন্তু তাদেরকে খুবই ভোগাচ্ছে। অনেকের সাথে কথা বলে দেখলাম তারা খুব শিগগিরই এর একটা সুষ্ঠু সমাধান চাচ্ছে এবং ঘাটটি দ্রুত যাতে সংস্কার করে আবার চালু করে দেওয়া যায় এবং তারা সেটা জানাচ্ছে, এবং এই নদীর উপরে যাতে দ্রুত একটি সেতু নির্মাণ করা যায় তারও কিন্তু মোংলাবাসীর এখন দাবি। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু এখন যে বিকল্প ঘাট ব্যবস্থা চালু করা হয়েছে ফেরিঘাট, এই ফেরিঘাট সংলগ্ন জায়গায় কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আপনি আমার পেছনে একটু খেয়াল করে দেখতে পারবেন, এখান থেকে কিন্তু এখন যাত্রীর চাপ একটু কম আছে, কেননা সকাল থেকে 7টা থেকে 7:30টার ভিতরে যাত্রী একটু চাপ থাকে এবং বিকালবেলা যখন কর্মজীবী জনশক্তি ফেরত আসে তখন একটা যাত্রীর চাপ থাকে এবং এই যাত্রীর চাপ সামলাতে যেয়ে কিন্তু ট্রলারওয়ালারা হিমশিম খায় এবং তখন কিন্তু যাত্রীদের যে চাপ থাকে তাদের ট্রলারওয়ালা কিন্তু যাত্রী নেওয়ার জন্য একটি প্রতিযোগিতামূলক কাজ হলো এবং সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এবং সবারই এখন দাবি দ্রুত ঘাট সংস্কার করে ঘাটটি চালু করে দেওয়ার। তো এই ছিল আমার কাছ থেকে মোংলা থেকে যে মামার ঘাট অফ থাকার কারণে যে সাময়িক সমস্যা হচ্ছে তার সর্বশেষ তথ্য। মোংলার মামার ঘাটে চলছে সংস্কার কাজ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মাসুম বিল্লাহ। কিশোরগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দেখা দিয়েছে পানি সংকট। এতে ভোগান্তি বেড়েছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, জানাবেন হঠাৎ করে পানির সংকট কিভাবে হলো হাসপাতালে? সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষ কি ধরনের উদ্যোগ নিচ্ছে? শাফিন, পানির সংকটটি যে কারণে আসলে তৈরি হয়েছে সেটি হচ্ছে যে
এখানে যে দুটি ভবন রয়েছে এই 250 শয্যা জেনারেল হাসপাতালে, এর মধ্যে সবচেয়ে বড় যে ভবনটি রয়েছে, 6তলা ভবনটি রয়েছে, সেটার যে মোটরটি রয়েছে পানি উত্তোলনের জন্য, সেটি বিকল হয়ে আছে আজকে 2 দিন যাবৎ। এর আগে কর্তৃপক্ষ এবং রোগীদের সঙ্গেও কথা হয়েছে, তারাও যে বিষয়টি বলছে যে প্রায়শই কিন্তু এরকম সমস্যা তৈরি হতো এবং গত 2 দিন যাবৎ একেবারেই বিকল হয়ে যাওয়ায় একেবারে পুরোপুরি আসলে 6তলা যে ভবনটি রয়েছে সেখানে কিন্তু পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে কিন্তু আসলে রোগী এবং রোগী স্বজনদের ভোগান্তি কিন্তু একেবারেই চরমে বলা যায়, যে এখানে আসলে যে পানির যে সংকটটি দেখা দিয়েছে হাসপাতাল ভবনে, এই সংকটের কারণে কিন্তু তারা পানি পাচ্ছে না এবং পানি না পাওয়ার কারণে কিন্তু তাদের এদিক ওদিক ছোটাছুটি করতে হচ্ছে পানির জন্য। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে রোগী যারা আছে তাদের সবচাইতে বেশি যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে তারা টয়লেট ব্যবহার করতে পারছে না, কারণ টয়লেটেও কিন্তু এখনো পর্যন্ত পানি পাওয়া যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারা যে বিষয়টি বলছে যে এই ভবন থেকে যাদের আসলে খুবই গুরুতর যারা, তাদেরকে এবং চেষ্টা করছে যে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করার। ইতোমধ্যেই তারা জানিয়েছে যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ সহ বেশ কয়েকটি হাসপাতালে কিন্তু সুবিধাজনক হারে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে। আর এটি আসলে কর্তৃপক্ষ যে বিষয়টি বলছে যে এখানে কাজ করছে যারা আসলে এটাকে পুরোপুরিভাবে ঠিক করার জন্য, তারা যে বিষয়টি বলছে যে আরও একদিন সময় লেগে যেতে পারে, কেননা যে মোটরটি এখানে আসলে ব্যবহার করা হয় সেটি অনেকটাই পাওয়ারফুল একটি মোটর। তারা বলছে যে 10 ঘোড়া পাওয়ারের একটি মোটর এখানে ইউজ করা হয়, সেটি আসলে কি এই জেলাতে নেই, কিশোরগঞ্জে নেই। এটি ঢাকাতে আসলে বলা হয়েছে এখানে সরবরাহ করার জন্য। এটি আসার পরে সেগুলো আসলে পানির যে অবস্থাটা সেটা কিছুটা আসলে ঠিক হতে পারে। এছাড়া যদি বলি যে পাশের যে বিল্ডিংয়ে আসলে পানি, পাশের যে আরেকটি বিল্ডিং রয়েছে সেখানের মোটর থেকে যে তার ট্যাঙ্কিগুলোতে পানি ছিল, সেখান থেকে কিন্তু কিছু কিছু পানি গত 2 দিনে আসলেও সেটি কিন্তু একেবারে এখন আর ওখান থেকেও কিন্তু পানি পাওয়া যাচ্ছে না, কারণ ওই বিল্ডিংয়ের যে পানিগুলো আছে সেখানকার রোগীদের কিন্তু প্রয়োজন, যার ফলে এখানে শুধুমাত্র রোগী স্বজন তারাই নয়, চিকিৎসা যারা দিচ্ছেন নার্স এবং যে চিকিৎসক তারাও কিন্তু কিছুটা আসলে সমস্যায় পড়ছেন এই পানির সংকটে। তো এই ছিল শাফিন আমার কাছে কিশোরগঞ্জের হাসপাতাল থেকে পানির সংকটের সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পানি সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস। ভোলায় চড়া মাছের বাজার, সপ্তাহের ব্যবধানে কেজিতে 200 থেকে 250 টাকা বেড়েছে ইলিশের দাম। এছাড়া কেজি প্রতি 30 থেকে 40 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে চাষের মাছ। এ নিয়ে আরও জানাতে ভোলার খাল মাছ ঘাট থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, মাছের দাম বাড়ার কারণ কি, এ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? রাত্রি এই মৌসুমটাতে ইলিশ সহ নদীর মাছের সরবরাহ অনেকাংশে কম বলছেন জেলেরা। আমি রয়েছে ভোলার সদর উপজেলা ভোলার খাল মাছঘাটে। এখানে সকাল থেকে জেলেদের সাথে কথা বলেছিলাম এবং মাছঘাট ঘুরে দেখেছি। বিশেষ করে এই সময়টাতে ভোলার যেই বাকি মাছঘাটগুলো এবং ভোলার যে মাছ বাজারগুলো, সেখানে ইলিশের যে 1 কেজি ওজনের ইলিশ মাছের পরিমাণ যে সংখ্যক থাকার কথা কিন্তু এখন অনেকাংশে কম রয়েছে। বিশেষ করে বড় সাইজের ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে না বলেও কিন্তু জেলেরা বলছেন। যাও 2-1টা ধরা পড়ছে, তাও দাম আকাশ ছোঁয়াও কিন্তু আমরা ঘাটগুলোতে দেখতে পেয়েছি। বিশেষ করে 1 কেজি ওজনের ইলিশ মাছটি ভোলার এই ভোলার খাল মাছঘাটে প্রায় 2200 থেকে 2300 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। এছাড়াও 700 থেকে 800 গ্রামের যে ইলিশ মাছটা রয়েছে তা বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা কেজি দরে। এরকম করে ভোলার প্রতিটি মাছঘাটের চিত্র কিন্তু একই রকম। এছাড়াও যে বাকি নদীর মাছের সরবরাহ রয়েছে, এই সময়টা শীতের মৌসুম, এই সময়টাতে পোয়া মাছ সহ বাটা বেলে সহ অন্যান্য মাছের সরবরাহ বৃদ্ধি পাওয়ার কথাও কিন্তু দেখা যায়, কিন্তু এই মৌসুমটাতে অনেকাংশের তার পরিমাণও কিন্তু কমে আসছে বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। যখনই নদীর মাছের সরবরাহ কম, ইলিশের সরবরাহ কম, তখন কিন্তু এই প্রভাবটা কিন্তু চাষের মাছের উপরে পড়েছে। কেজি প্রতি কিন্তু 20 থেকে 30 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 40 টাকা পর্যন্ত চাষের মাছের দাম বৃদ্ধি পাওয়ার কথাও কিন্তু আমরা দেখেছি। ভোলার যে মাছ বাজারগুলো রয়েছে সেখানে রুই মাছ, কাতল মাছ, মৃগেল মাছ সহ পাঙ্গাস, তেলাপিয়া প্রতিটি মাছের দামে কিন্তু বৃদ্ধি পেয়েছে। ভোলার খুচরা বাজারগুলোতে 1 কেজি ওজনের যেই পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে
তা বিক্রি হচ্ছে 180 থেকে 250 টাকা কেজি দরে। এছাড়াও তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 280 টাকা বিক্রি হওয়ার কথাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। যখনই নদীর মাছের সরবরাহ কম, তখনই ভোলার প্রতিটি মাছ বাজারে চাষের মাছের দামের একটু বৃদ্ধি পায়। এতে করে যেই অসাধু যে সকল ব্যবসায়ী রয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে তারা চাষের মাছের দাম বৃদ্ধি পাওয়ার কথাও কিন্তু সাধারণ ভোক্তারা আমাদেরকে জানিয়ে আসছে। এই যখনই মাছের দাম বৃদ্ধি পায়, তখন কিন্তু ভোক্তা অধিকারের পক্ষ থেকে যদি ভোলার খুচরা বাজারগুলো মনিটরিং করা হয়, তাহলে সাধারণ জনগণ, নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষরা কিছুটা স্বস্তি পাবে বলেও কিন্তু জানিয়ে আসছেন। তো এই ছিল আমার কাছে ভোলার খাল মাছঘাট থেকে ইলিশ সহ নদীর মাছের সরবরাহের সর্বশেষ তথ্য। রাত্রি। ভোলার মাছ বাজার থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান। চাহিদা বেড়েছে বর্ণিল পোশাকের, আর তাই তো খাদির সাদা কাপড়ে লেগেছে রং। যুগের সাথে তাল মিলিয়ে খাদিকে রুচিশীল পোশাক হিসেবে ক্রেতাদের হাতে পৌঁছে দিতে কাজ করছেন অনেক তরুণ উদ্যোক্তা। তবে কাঁচামাল, দক্ষ কারিগর ও বিপণনের অভাবে বংশ পরম্পরায় খাদি শিল্পের সঙ্গে জড়িত অনেকেই বদলেছেন পেশা। মাসুম আলমের প্রতিবেদন। খাদি কাপড়ের কথা বললেই সবার আগে আসে কুমিল্লার নাম। এই জেলাকে খাদি কাপড় পরিচিত করেছে বিশ্বজুড়ে। শত বছর আগের স্বদেশি পোশাক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠা খাদি কাপড়ে চড়েছে রং, যা এখন নানা বয়সী মানুষের পছন্দ। হাতে বোনা মোটা কাপড় ছাড়াও যুগের সাথে তাল মিলিয়ে সব ঋতুতেই এই কাপড়ের কদর বাড়ছে, যাচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। আমি নিজেও কিন্তু যখন খাদি কিনতে চাই, আমি কুমিল্লাতে চলে আসি। যেমন এই দোকানে আমি যখন আসি, আমি এর আগেও কিনেছি। তো খাদি বলতে কুমিল্লা, খাদি বলতেই পুরাতন ঐতিহ্য। কুমিল্লার খাদির একটা ঐতিহ্য আছে এবং সবাই কিন্তু চায় যে কুমিল্লার একটা খাদি কাপড় নিয়ে যাওয়ার জন্য। খাদির খাঁটি, এটা হচ্ছে একটা খাঁটি জিনিস, খাঁটি থাকাই ভালো। এক সময় খাদি বা খদ্দরের পাঞ্জাবি আর চাদর ছিল আভিজাত্যের প্রতীক। তবে কালের পরিক্রমায় তৈরি হচ্ছে খাদি শাড়ি, থ্রি পিস, ফতুয়া, শাল, বিছানার চাদর, পর্দা সহ নানা পণ্য, যা নিয়ে কাজ করছেন কুমিল্লার 2 শতাধিক ব্যবসায়ী। তাদের চাহিদা যদি আমাদের খাদি কাপড় যদি ফুলফিল করতে পারে, তাই তারা কেন আসবে না খাদি কাপড় কিনতে। আধুনিকতার ছোঁয়ায় কিছুটা কাপড় আগের থেকে চিকন হয়ে আসছে। গরমেও এই জিনিসটা মোটামুটি ভালো একটা রেসপন্স পাই। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ, ভিনদেশি কাপড় বর্জনের ডাকে স্বদেশি পোশাক হিসেবে জনপ্রিয়তা লাভ করা খাদি এখন বাঙালির ফ্যাশনের অংশ। তবে শত বছর ধরে বংশ পরম্পরায় যারা খাদি কাপড় তৈরি করছেন, তারা জানান কাঁচামাল সংকট, দক্ষ কারিগর এবং বিপণনের অভাবে পেশা বদলাচ্ছেন অনেক কারিগর। স্বাধীনতার পরেও মুরাদনগর, দেবিদ্বার ও চান্দিনার 1000-এর বেশি পরিবার কাপড় তৈরির সঙ্গে যুক্ত থাকলেও এখন আছে মাত্র 7 পরিবার। যোগালি দিতে পারলে কিন্তু প্রোডাকশন বাড়তো, কিন্তু আমি লোকের অভাবে করতে পারি না, কারণ এসব কাজ করতে চায় না। আমাদের খাদি কাপড় তৈরি করতে তুলার দরকার, তুলা নাই, কম বাস্তু তুলা লাগবে। ঐতিহ্য রক্ষায় যুগের সাথে তাল মিলিয়ে খাদির মান উন্নয়নের পাশাপাশি ক্রেতাদের দেশি পণ্য ব্যবহারের আহ্বান জেলা প্রশাসকের। আমরা বলি যে দেশীয় পণ্যকে আমরা প্রমোট করব, উদ্বুদ্ধ করব, কিন্তু আমরা কেনার সময় বিদেশি কাপড় খুঁজি। আর সরকার তো বায়ার না, ক্রেতা না, যে সমস্ত খাদি কাপড় সরকার কিনে তাদেরকে প্রমোট করবে। তো এই জন্য আপনার খাদির একদিকে যেমন আপনার কোয়ালিটি বাড়াতে হবে। কুমিল্লার খাদিকে জিআই পণ্য স্বীকৃতির জন্য আবেদন করা হলেও তা ঝুলে আছে সরকারের সিদ্ধান্তের উপর। এই স্বীকৃতি ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে খাদি পাড়া আবারও জমে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাসুদ আলম, এখন কুমিল্লা। এখন বাজার শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। পাতাল রেলের জন্য পরিষেবা লাইনের কাজে সীমাহীন ভোগান্তি, স্টেশন নির্মাণের আগে বিকল্প রাস্তার আশ্বাস। কষ্টের শেষ নাই, শরীরের মানুষ সব পানি হয়ে যাচ্ছে। এরকমই লাগতো 40-45 মিনিটের মধ্যে, এখন 1-2 ঘন্টার মতো লাগে। এই কাজটা আমরা জানুয়ারি পর্যন্ত টার্গেট ছিল, হয়তো সপ্তাহ অনেক বেশি বা 10-15 দিন বেশি লাগতে পারে। বিএসএফ এর সহিংস আচরণে অস্থির সীমান্ত, অভিযোগ স্থানীয়দের। চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চায় শিক্ষার্থীরা, রাজনৈতিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান।
ছাত্রছাত্রীরা তাতে নিজেদের সুবিধা অসুবিধা ছাত্র সংসদের মাধ্যমে উপস্থাপন করতে পারবে। খুব দ্রুততার সাথে যেন হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে, সরকারের নির্দেশনা যদি কিছু থাকে তার ভিত্তিতে আমাদের এখানে সিদ্ধান্ত গৃহীত হবে। ট্রাম্পের শপথ ঘিরে সরগরম বিশ্ব রাজনীতি। অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদি, থাকবেন না চীনের প্রেসিডেন্ট। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।